আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি যেটা বলে শ্রাবন্তীদিকে দেবো, যে কবিতার বোঝার ব্যাপারটা, কবিতার সঙ্গে যে বোঝার ব্যাপারটা খুব জড়িয়ে রয়েছে, এটা নিয়ে কবিতা পত্রিকায় বুদ্ধদেব বসু একবার খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কথা লিখেছিলেন, যেটা আমি আজকে এটা ঘাটাঘাটি করতে করতে পেলাম, যে ভালো কবিতার প্রধান লক্ষণই হবে তা কিন্তু বোঝা যাবে না। আমরা যে কবিতা বলতে গেলে প্রথমেই যে কথাটা, যে আমাদের বোধের কাছে তার একটা দাবি থাকতে হবে, কবিতাটাকে কাটা ছেঁড়া করে চুলচেরা বিশ্লেষণ করে কবিতার ভেতরের অর্থটাকে বার করতে হবে। নিশ্চয়ই কিছুটা তো অর্থ আমাদের বুঝতেই হবে, তা না হলে আমরা সেই কবিতাটা কিভাবে বা পৌঁছে দেব দর্শকের কাছে বা শ্রোতার কাছে। কিন্তু বুদ্ধদেব বসু বলেছিলেন, মহৎ কবিতা হবে সেটাই যেটা বোঝা যাবে না। এমন কবিতা যদি হয় যেটা সহজেই পড়লাম আর বোঝা গেল, তাহলে তার শেষ পরিণতি ওই পাঠ্যপুস্তকের গৌরবময় কবরেই তার অন্তিম পরিণতি। কারণ বুঝলাম, বোঝা মাত্রই কিন্তু সেই কবিতা ফুরিয়ে গেল। হ্যাঁ, এইটা ধরে আরেকটা কথা বলি, একদম এইরকমই একটা ডেফিনিশন আছে যেটা একেবারে কাছাকাছি। মানে আরেকটা কথা আছে যে ভালো কবিতা সেগুলোই যেগুলো অনেক আগে, মানে ইট কমিউনিকেটস বিফোর ইট ইজ আন্ডারস্টুড, বোঝার আগেই যেটা কমিউনিকেট করে সেটাই হচ্ছে ভালো কবিতা। তো প্রথমেই আমি সবকিছু বুঝে গেলাম, কিন্তু না, সেটা হয়তো কবিতা নয়, কিন্তু না বুঝলেও সেটা আমাকে কোথাও কবিতাটা কমিউনিকেট করছে, আমি কবিতাকে ধরতে পারছি। এবার কবিতাটাকে প্রথমে ওরকম অর্ধেক অর্ধেক ধরে তারপরে কবিতাটার ভিতরে ভিতরে গিয়ে একটু একটু বোঝা, এবং তার ভিতরে যেটা ঈশান আমাদের বারবার অনেকগুলো ক্লাস নিয়েছে, নিবিড় পাঠ, সেটারও কিন্তু একটা মজা আছে। যে ওই প্রত্যেকটা শব্দকে ছোঁয়া, প্রত্যেকটা জায়গাকে ছোঁয়া, সেটা কবিতাটার সঙ্গে কোথাও একটা সত্যি নিবিড়তা তৈরি হয়। কিন্তু আবারও বলছি যে কবিতার মধ্যে যদি ওই ভেতরে ঢোকার ব্যাপারটা, বারে বারে আমি ঢুকছি আর একটা একটা করে দরজা খুলছে, সেটা যদি না থাকে, তাহলে সত্যি কবিতা হয়তো সেইভাবে আমাদের ভালো লাগবে না, ওই পাঠ্যপুস্তকেই থাকবে। এবং সব শব্দ ধরে ধরে কবিতা সবসময় সত্যিই বোঝা যায় না, বুঝতে পারছি না, কিন্তু তবুও কবিতাটা আমাকে ছুঁচ্ছে। যেটা শুভায়ন আমাকে বললো একটু আগে, কালকে কথা হচ্ছিল যে এই যে কবিতার চলনটা পাল্টে পাল্টে যাচ্ছে, আমরা যদি দেখি আবৃত্তির চলন পাল্টে যাচ্ছে, শুভায়নের ডেমনস্ট্রেশনেই সেটা বেরিয়ে এলো, কবিতার চলন পাল্টাচ্ছে, আবৃত্তির চলন পাল্টাচ্ছে। আমরা যদি দেখি প্রত্যেকটা জিনিস পাল্টেছে। আমি ছবিগুলো আর কালকে রাতে জোগাড় করে উঠতে পারিনি, যে আমরা অনেকেই এই ছবি দেখেছি। আমরা যদি মেয়েদের পোশাক দেখি, বিশেষ করে আমি যদি পাশ্চাত্য পোশাক দেখি, ভিক্টোরিয়ার আমলে মেয়েরা যে গাউন পরতেন একেবারে লম্বা, মাটিতে লুটিয়ে যাচ্ছে, সেটা এখন কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটা পড়ে না। সেই বাহুল্যগুলো ছেটে ছেটে গেছে মেয়েদের পোশাক থেকে। হ্যাঁ, ছেলেদেরও তাই, তারা যে ব্রিচেস পরতেন, যেরকম কোট পরতেন, সেগুলো আমরা আর পরি না। তো সেটা পাল্টাচ্ছে। আমরা যদি আর্কিটেকচার দেখি, সেই ভিক্টোরিয়ান আর্কিটেকচার আর নেই। এমনকি আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটাও কিন্তু ভিক্টোরিয়ান আর্কিটেকচারের থেকে অনেক সিম্পল। সেই সময় আমাদের যাদের পুরনো বাড়ি, দাদু টাদুদের খাট টাট রয়েছে, দাদু ঠাকুমার খাট, সে পালঙ্ক অনেক উঁচু কিংবা তার প্রচুর কারুকার্য করা। এখন কিন্তু সেই কারুকার্য নেই, সমস্ত ফার্নিচার সব স্লিক, বাড়িঘরের স্ট্রাকচার সমস্ত কিছু স্লিক। 40-এর দশকে কি তার আগে মেয়েরা যেরকম গয়না করতো, মানে যাদের আছে অবভিয়াসলি, এখন কিন্তু আমরা কেউ পড়ি না, মানে থাকলেও পড়ি না। ধীরে ধীরে আমরা কি বাহুল্য বাঞ্ছনের দিকে এগোচ্ছি, আমরা কিন্তু ছাড়ছি, সমস্ত কিছুই বদলাচ্ছে। কবিতারও আঙ্গিক বদলাচ্ছে, কবিতারও কোথাও সেই বাহুল্যগুলো কেটে যাচ্ছে, আমাদের চলনেও বাহুল্য কেটে যাচ্ছে, মানে কবিতা বলার চলনে। এটাই আর কি আমার বলার ছিল, যে এটার কবিতা কিন্তু বিচ্ছিন্ন নয়, আবৃত্তিও বিচ্ছিন্ন নয়, সবকিছু নিয়েই।
জীবন ঘনিষ্ঠ হয়ে উঠছে কবিতা। কবিতা মানে একটা সময় তো যে ধারণা ছিল যে একদম চাঁদ তারা ফুল পাখি এরই একটা প্রাধান্য থাকবে কবিতা এবং একদম কল্পনার জগতে, কিন্তু জীবনের যে বাস্তব জীবনের তার যে দুঃখ যন্ত্রণা, হ্যাঁ সেটাও কিন্তু কবিতার মধ্যে যে প্রক্ষেপ আমরা এখন দেখতে পাই। এখনকার যে সমস্ত কবিতা এখন অনেক বেশি জীবন ঘনিষ্ঠ এবং আলংকারিক, তার যে বাহুল্য, তার যে প্রসাধন সজ্জা, সেটা কিন্তু কবিতা অনেক বেশি একদম ছড়িয়ে ফেলেছে। সে এখন স্ক্রিন বলা যেতে পারে। আমি বলছি দিদিভাই আমাদেরকে কটমট করে তাকিয়ে আছে। কবিতা এখন অনেক বেশি স্লিম, সুঠাম, মেদ বর্জিত। সুতরাং একজন আবৃত্তি শিল্পী যখন তার পরিবেশন রাখবেন, তার কণ্ঠের মধ্যে দিয়ে যে কবিতাকে তিনি পৌঁছে দেবেন, তাকেও কিন্তু সেরকম ভাবেই সেই পরিবেশনটা করতে হবে। আমরা একটু আগে যে কথা শুনছিলাম যে শিশির ভাদুরীর কবিতার কথা শ্রাবন্তী বলছিল, সেই সময় হয়তো শিশির ভাদুরীর কবিতা সেই সময়ের দর্শককে ভীষণভাবে আলোড়িত করত একটা সময়, কিন্তু এখন কি আমাদের সেইভাবে করে? সেই অ্যাপিলটা কি আমাদের কাছে সেইভাবে আছে? সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বলার ধরনটা অনেক বেশি বদলে গেছে। বলো। আচ্ছা, আরেকটা ওই কবিতার বিষয় প্রসঙ্গেই বলছি যে কবিতা অনেক বাহুল্য হারিয়ে গেছে। কবিতা মানেই যে চাঁদ তারা নয়। এটা একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন গত শতাব্দীর শুরুর দিকে, যে আমেরিকাতে মডার্ন আমেরিকান পোয়েট্রি এটা অনেক দিন পর্যন্ত একটা সময়ে পাঠককে আর আকৃষ্ট করছিল না। একটা সময় না কোনো কবিতার বই বেরোতো না, কেন পাঠক নিজেকে তার সঙ্গে রিলেট করতে পারতো না। সেই কবে ফেলে আসা গ্রাম, ইউরোপের তার শস্য ক্ষেত, তার জন্য তার হাহাকার, তার জন্য তার নস্টালজিয়া, এইগুলো আর পাঠক নিচ্ছিল না। আবার কবিতা ফিরলো কখন? যখন ব্রিজ এলো কবিতায়, যখন টাইপরাইটার এলো কবিতায়, যখন যন্ত্র এলো কবিতায়। এগুলো যখন কবিতার বিষয়বস্তু হয়ে উঠলো, এটার পিছনে শিকাগোর পোয়েট্রি ম্যাগাজিনের একটা বড় ভূমিকা আছে। তখন কবিতার বই আবার বিক্রি হতে শুরু করলো, মানুষ আবার কবিতাকে ছুঁতে পারলো। তো ওইটাই বলার যে কোনো কিছুই জীবন বিচ্ছিন্ন নয়, সমাজ বিচ্ছিন্ন নয়। মহাকাব্যের যে ঐতিহ্য, যেখানে রামকে একদম দেবতা হিসেবে বানানো আছে এবং রাবণকে সরাসরি ভিলেন হিসেবে দেখানো আছে, সরাসরি সেই ভাবনার মূলে কিন্তু কুঠারাঘাত করলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং এটা সময়ের দাবি মেনেই হয়েছে। যদি না পাশ্চাত্যের আলোক স্পর্শে বাঙালি সেইভাবে উজ্জীবিত হতো, সেইভাবে সেই শিক্ষা স্রোত তাদের মধ্যে সঞ্জীবিত হতো, তাহলে কিন্তু এই আঘাতটা আসতো না। কিন্তু তার পরবর্তীকালে ধীরে ধীরে আমরা দেখেছি মধুসূদনকে অনুসরণ করে অজস্র লেখা হয়েছে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলো, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলো, নবীন চন্দ্র সেন, তারা এই মহাকাব্যের ধারাটাকেই অনুসরণ করে এসেছেন। এরপরে এই ধারাটা মোটামুটি ভাঙলো রবীন্দ্রনাথে এসে। রবীন্দ্রনাথ একদম তার আগে বিহারীলাল চক্রবর্তীর কবিতার মধ্যে আমরা কিছুটা পেয়েছি। বিহারীলাল চক্রবর্তীর কবিতায় যে কবিতা যে শুধুমাত্র কি বলবো, এই মানে কোনো ঘটনা নির্ভর না হলেও হয়, কবিতা যে কবির ব্যক্তিগত আবেগ অনুভূতির একান্ত উচ্ছ্বাস, এটা বিহারীলাল চক্রবর্তীর মধ্যে দিয়ে সেই গীতি কবিতার প্রথম স্ফুরণ আমরা দেখতে পেয়েছি। সেই জন্যই রবীন্দ্রনাথ বিহারীলালকে বলেছিলেন ভোরের পাখি প্রথম। তারপর বিহারীলালের সেই কাব্যধারা অনেক অংশেই পরিবর্ধিত, পরিমার্জিত এবং সহস্র গুণে উজ্জ্বল হয়ে রবীন্দ্রনাথের মধ্যে আত্মপ্রকাশ করেছিল। রবীন্দ্রনাথের পরবর্তীকালে আমরা যাদের পেয়েছি তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যিনি কাজী নজরুল ইসলাম। তার সময় কেন তার মধ্যে এত বিদ্রোহ, তার কবিতার মূল সুর যে আমরা তাকে বিদ্রোহী কবি হিসেবেই যে দাগিয়ে দিই, তার সময়ের মধ্যেই কিন্তু তার সেই বিদ্রোহের চেতনাটা নিহিত হয়ে রয়েছে। সুতরাং নজরুলের কবিতা যখন আমরা পড়বো, সেই বিদ্রোহটাকে নিজেদের, এখন যেটা কারার ওই লৌহ কপাট গানটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত কথা হচ্ছে, তার কারণ কি সেই গানটার যে ইতিহাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যার সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে সেই গান যেভাবে প্রত্যেকের রক্তের মধ্যে উন্মাদনা জাগিয়ে তুলেছিল, সেই সময় সেটা খুব প্রয়োজন ছিল। তারই প্রক্ষেপ কিন্তু নজরুলের গানে, নজরুলের কবিতায়। আবার তার পরবর্তীকালে আমরা জীবনানন্দ দাশকে দেখেছি। জীবনানন্দ দাস পরাধীন ভারতবর্ষের সেই সময় পর্বের কবি হলেও তার কবিতার মধ্যে প্রতিবাদের সেই স্রোত কিন্তু আমরা সেই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে দেখিনি। এর একটা অন্তর্মুখী ছিল, কারণ সেই সময়টাকে তিনি অনেক ক্ষেত্রে ধরেছেন। হাইড্রান্ট স্কুলে কুষ্ঠরোগী চেতে নেয় জল, এরকম সময়টাকে ধরা আছে, কিন্তু তীব্র প্রতিবাদের যে স্বর জোরালো, আমার এটা মনে হয় যে নজরুলের একটা জোরালো প্রভাব জীবনানন্দের উপরে তো ছিল প্রথম দিকে। ঝরা পালক, ওই কাব্যগ্রন্থগুলো সম্পূর্ণটাই তিনি নজরুলকে অনুসরণ করতেন। হয়তো তার থেকে একটা পৃথক কবি সত্তা তৈরি করার তাগিদ থেকেই হয়তো তিনি তার স্টাইলটা বদলেছিলেন। হ্যাঁ, কিছু বলেন। আমি বলছিলাম যে জীবনানন্দ দাশের যে
কবিতার সময়কে ধরা সেটা প্রতিবাদের থেকেও বেশি, যে ওই সময়ে নিজের উপলব্ধি, নিজের যে বোধ সেটা অনেক বেশি উঠে এসেছে, এবং কোথাও যেন মনে হয় জীবনানন্দের কবিতা অনেক বেশি আন্তর্জাতিক। যাই হোক, আচ্ছা, আমাদের তো সেশনটা চলতেই থাকবে, এবার এটা তো আমরা আবার পরবর্তী ক্ষেত্রেও আমরা সময় পাবো, আমরা তো আছি দুদিনে সব সময়তে, কিন্তু আমাদের মধ্যে যিনি যে প্রতিবাদের স্রোতের কথা আমরা বলছিলাম, যে হ্যাঁ নজরুলের মধ্যে যে প্রতিবাদের স্ফুরণটা আমরা দেখেছিলাম, সেটা পরবর্তীকালে যে স্রোতটা সেইভাবে প্রবাহিত হয়েছে, আমরা একটু ওটা রেখেছিলাম, ওটা আমরা পরবর্তী সময় দেখাবো যে একই প্রতিবাদের কবিতা কিভাবে কবি অনুযায়ী সেটা বদলে বদলে যায়, তার প্রতিবাদের প্রকাশের ধরনটা। এ প্রসঙ্গে মনে পড়ছে তার পরবর্তী শঙ্খ ঘোষের যে প্রতিবাদ, শঙ্খ ঘোষের প্রতিবাদের ধরনটা কিন্তু আবার সম্পূর্ণ আলাদা। তার যে রাধাচূড়া কবিতা, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করি, সেখানে উচ্চকিত প্রতিবাদ তো সেইভাবে নেই, কিন্তু সিস্টেমের ভেতরে থেকেও সিস্টেমটাকে কিভাবে ফাটিয়ে দেওয়া যায় তার বার্তাটা কিন্তু তিনি তার রাধাচূড়া বা ওই বাবরের প্রার্থনা, ওই সমস্ত কবিতার মধ্যে দিয়ে কিন্তু তিনি আমাদের পৌঁছে দিয়ে গেছেন। তার পরবর্তীকালে আমরা যদি সুবোধ সরকারের কবিতা দেখি, সুবোধ সরকারের কবিতা একদম শটান প্রতিবাদ, ঠিক যেন মনে হয় কবিতা নিয়ে মিছিলে বেরোবো আমরা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মাঝে, ঘটনা ঘটছে সেই ঘটনার প্রক্ষেপে তিনি তার কবিতায় একদম সরাসরি তুলে আনছেন। বা দিদিভাইয়ের কণ্ঠে যেটা ভীষণভাবে জনপ্রিয়, রজনীগন্ধা কফিন বা শাড়ি, প্রত্যেকটা ছবি তিনি একদম সরাসরি তুলে ধরছেন, যে ঘটনা ঘটছে সেটাই যেন তার কাব্য শরীরে জীবন্ত হয়ে উঠছে। আবার তারপরে আমরা যে কবিকে সামনে পেয়েছি, তার কবিতার মধ্যেও সেরকমই প্রতিবাদ আমরা দেখি, কিন্তু সেই প্রতিবাদের ধরনটা একদম আলাদা। আমার মেয়ের নামে প্রজাপতি রেখো, সেই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাগুলো আমাদের মনে পড়ে, যে যখন বাংলাদেশে একের পর এক ব্লগাররা খুন হচ্ছিলেন মৌলবাদীদের হাতে, তার পরিপ্রেক্ষিতে যে কবিতাগুলো তিনি লিখেছেন, প্রত্যেকটা কবিতাতেই কিন্তু বিদ্রোহের কথা আছে, কিন্তু সেই একদম জ্বলন্ত বিদ্রোহ তার মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু সেটা আবার আমাদের একদম অন্যভাবে তার প্রত্যেকটা কবিতায় সেই বিদ্রোহের আগুন যেরকম আমাদের মনের মধ্যে জ্বালিয়ে দেয়, সেরকম করুণার একটা আর্দ্রস্রোত কিন্তু আমাদের মধ্যে প্রবাহিত হয়। যখন তার কবিতায় আমরা পড়ি, আগে সেই বাড়ি থেকে নিয়ে এসো চাল, যে বাড়িতে কোনো হত্যা হয়নি গতকাল, সেটা একদিকে বিদ্রোহ স্রোতটাও যেরকম জাগিয়ে তোলে, সেই রকম যে হত্যার যে পটভূমিতে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই অনুভূতি, এই করুণ স্রোতটাও কিন্তু আমাদের মনের মধ্যে জাগিয়ে তোলে। এবার সরাসরি সেই কবিকে পেয়ে গেছি, তার কাছে পৌঁছে যাব, তার আগে আর একবার সঞ্চালিকার কাছে। শ্রাবন্তীকে আর শুভায়নকে অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সকলকে আলোকিত করার জন্য। আমরা তাদের কথা আবার আগামীকাল শুনবো। এবার সরাসরি চলে যাব যার কাছে, তিনি কবি শ্রীজাত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলেরই অত্যন্ত কাছের কবি, পছন্দের কবি এবং জনপ্রিয় কবি। শুধু কবিতা কেন, তার লেখা গানও তো আমরা শুনে থাকি বিভিন্ন চলচ্চিত্রে, যা আমাদের মনকে মাতিয়ে রাখে। আমরা শ্রীজাতকে অনুগ্রহ করে মঞ্চে একটু পরে আসার জন্য অনুরোধ করছি। আপনি চা পর্বটি শেষ করে তারপরেই মঞ্চে আসুন। কফি পর্বটি, হ্যাঁ। তার আলোচনার বিষয়বস্তু কবি ও আবৃত্তি, একেবারে অভিনব ভাবনা আমরা তার কাছ থেকে আজ পাবো। কবি কিভাবে কবিতাকে আঁকেন, তার ভাবনায় কিভাবে কবিতা নির্মিত হয়, এসব কথাই আমরা তার কাছ থেকে আজ শুনে নেব। এখনকার আলোচনার বিষয় কবি ও আবৃত্তি, আলোচক কবি শ্রীজাত। প্রতি পরম্পরার প্রিয়াঙ্কাকে অনুরোধ করব মঞ্চে এসে তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘটুকু পৌঁছে দিতে। প্রিয়াঙ্কা এবং সৌগতা মঞ্চে আসছে। কবি শ্রীজাতর কাছে প্রতি পরম্পরার পক্ষ থেকে সামান্য উপহার স্বরূপ একটি গাছ তুলে ধরা হলো। দিদিভাই তার হাতে তুলে দিলেন আমাদের পক্ষ থেকে একটি সামান্য উপহার। শুরু হচ্ছে এখনকার আলোচনা, কবি ও আবৃত্তি। জন্য একটা এখনই ব্রতকবি আমাকে বলছিলেন যে তোমার কোনো ধারণা নেই যে
আমাদের ছেলে মেয়েরা তোমাকে কতখানি ভালোবাসে। তা আমি বললাম যে আমি সেই ভালোবাসাটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম, তুমি ডাকলে কেন আমার? কারণ আজকে এই ঘন্টা দেড়েকের পর তারা আর ভালোবাসবেন না। আমি একদম খুব বড় মাপের অপটু বক্তা। কারণ আমার মনে আছে যে আমার যখন একেবারে স্কুলে পড়বার সময়, তখনও যে ওই দাঁড় করিয়ে কিছু একটা জিজ্ঞেস করা হতো বা পরীক্ষায় যাকে বলে ভাইভা, সেগুলো আমার নম্বর সোনায় বাঁধানোর মতো ছিল। তার কারণ আমার কিছু জিজ্ঞেস করলে আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, জানি উত্তরটা কিন্তু বলতে পারতাম না, আমার সবকিছু কেমন একটা গুলিয়ে যেত। তো আমি দেখে বলতে পারি, পড়তে পারি, এখনো পারি। নিজের আমার একটি লেখাও আমার মনে নেই। আপনাদের যেটা বড় সম্পদ, যেটা ব্রতকে দেখে আমি অবাক হই, স্মৃতি, যে একটা মানুষের মনের মধ্যে, মাথার মধ্যে কত লেখা পড়া আছে আমি আমার নিজের দুটো লাইনই মনে রাখতে পারি না। ফলে আমি সামনাসামনি এত মানুষ দেখে কেমন একটা ঘাবড়ে যাই, কি বলবো বুঝে উঠতে পারি না। বিষয় যখন কবি ও আবৃত্তি, সে কবিতার আবৃত্তি, সেটা আমার কাছে আরো কঠিন। তো আমি আজ সকালে একবার ভয়ে ভয়ে ফোন করেছিলাম, যদি জ্বর হয়েছে ইত্যাদি। এখন জ্বর হলে আর আগে ভয় পেতাম, আজকে জ্বর। ব্রতদিদি একদম বেদব্যাসের মতো একটি কাজ করেছেন, যে অভিমন্যুকে চক্রব্যূহে ঢুকিয়ে দিয়েছেন, যেখানে ঢোকার রাস্তা সে জানতো। আমি তো রিয়ানন্দ হলে আগেও এসেছি, কিন্তু বেরোনোর রাস্তা আমি জানি না। তো আমি খুব সেই অর্থে আমি একজন শ্রোতা হিসেবেই বলতে এসেছি। আমি যদি বলি, ব্রতদিদির পাশে বসে প্রথম কথা হচ্ছে কবিতা নিয়ে বা আবৃত্তি নিয়ে কথা বলাটা ধৃষ্টতা। কারণ এই মুহূর্তে এবং অনেকদিন ধরেই ব্রতদিদি অদ্বিতীয়া। তার পাশে দাঁড়ানোর একজনেরই যোগ্যতা আছে, সেটা নিজেরই দুভাগে ভাগ করে দিলে ব্রতদিদি হয়তো দাঁড়াতে পারেন। সেটা সম্ভব না বলে একা দাঁড়াতে হবে। তো এবার আমি একজন শ্রোতা হিসেবে অনেকদিন কবিতা শুনছি আপনাদের মতে। মানে আমার টুপিটা খুললে বুঝতে পারবেন যে আমি আপনাদের অনেকের থেকে বড় বয়সে, তো যে কারণে টুপি পরে অনেক জায়গায় আসি, যাতে লোক একটু কম বয়সী ভাবে খাতির করে। কিন্তু আমি দীর্ঘদিন কবিতা শুনছি, এবং আমি প্রথমে বলি আমার যেটা খুব গর্বের বিষয়, কারণ আপনারা সকলেই নিশ্চয়ই কবিতার খাতিরে অনেক রাজ্য বা দেশ ভ্রমণের সুযোগ হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখেছি যে বাংলা ব্যতীত অন্য ভাষায় আবৃত্তি বলে কোনো শিল্প নেই। এটা যে কত বড় গর্বের বিষয়, যে কবিতাকে কতখানি ভালোবাসলে একটা জাতি, একটা ভাষা সম্প্রদায় তার জন্য একটা আলাদা শিল্প গড়ে তুলতে পারে, সেটা বাইরের মানুষকে বোঝানো খুব কঠিন। তারা অনেক সময় এখানে এসে অন্য একজনকে আমার কবিতা বলতে শুনে জিজ্ঞেস করেছেন, যখন বইমেলায় অতিথিরা আসেন বিদেশ থেকে, হয়তো সেবারের থিম মার্কিন যুক্তরাষ্ট্র বা ফ্রান্স হয়তো থিম, তারা এসে বলছেন আচ্ছা আপনার কবিতা উনি বলছেন কেন? আমি তখন তাকে বোঝাই যে এটা একটা অন্য শিল্প। উনি অন্যের কবিতা বলেন, কিন্তু সেটা ওর কিছু কম কবিতা নয়, কারণ সেই কবিতাগুলো হয়তো ওর কণ্ঠে অনেক বেশি পরিচিত আমার চাইতে। আমি বললে অনেকে হয়তো জিজ্ঞেস করবে কার কবিতা, কিন্তু ওর কণ্ঠে সেই প্রশ্নটা উঠবে না। তো এইটা আমার মনে হয় আমি যবে থেকে শুনছি, আমরা যখন থেকে শুনছি তখন মানে আমি একটু বাড়ির ডাক নামেই বলছি যে গৌরী পিসি, পার্থ পিসি মশাই, এরা তখন পড়ছেন মঞ্চে, নিয়মিত পড়ছেন। প্রদীপ জেঠু পড়ছেন, একবার শুনেছি। এবং তখন একবার আমার সৌভাগ্য হয়েছে, একবার কি দুবার আমি শম্ভু মিত্রকে পড়তে শুনেছি। খুব ছোট তখন, কিছু বুঝি না, কিন্তু সৌমিত্র বাবুকে শেষ দিন পর্যন্ত পড়তে শুনেছি। হাসপাতালে যাবার 1 মাস আগে পর্যন্ত বাড়ির আড্ডায় পড়তে শুনেছি। তো আমি কবিতার সঙ্গে বা কবির সঙ্গে আবৃত্তির কোনো বিরোধ দেখিনি, বরং একটা সংলাপ দেখেছি, যাপন দেখেছি। কিন্তু এইটা বলতে আমার আপত্তি নেই যে অনেক ক্ষেত্রে কবির সঙ্গে আবৃত্তির খুব বিরোধ আছে। আমি দেখেছি খুব অম্লমধুর একটা সম্পর্ক আছে। সব কবি যে নিজের কবিতার আবৃত্তি পছন্দ করেন এমন না, আবার সব কবিতার যে ভালো আবৃত্তি হয়েছে এমনও নয়। অনেক আবৃত্তি শুনে মনে হয়েছে যে আবৃত্তিকার হয়তো কবির প্রতি সুবিচার করছেন না, আর একটু ভেবে কবিতাটা পড়লে হতো। আবার অনেক কবিকে দেখেছি যে
তারই লেখা অন্য একজন আবৃত্তিকারের কণ্ঠে একটু বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে বলে হয়তো তিনি নিজেকেই একটু ঈর্ষা করছেন যে আমি পড়লে তো কই এত মানুষ শুনছে না। এখন স্বাভাবিকভাবে আমার একটা অন্ধকার লেখাগুচ্ছ আমার গলায় যেমন লাগবে, ব্রত দিদির গলায় তার 1000 গুণ বেশি মানুষের কাছে পৌঁছবে, সেইটাই ওর অনুশীলন এবং প্রতিভা, যেটা আমার নেই, আমি করিনি, আমি বাড়িতে বসে লিখেছি। এবার আমি যদি মঞ্চে গিয়ে ভাবি যে আমিও ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতো পড়বো এবং আমার লেখাটা ওই মাঠের শেষ প্রান্ত পর্যন্ত একটা ময়দানে 50,000 লোক বসে শুনবে, সেটা একদিনে আশা করা ভুল। না, ওই তোমার কথাতেই মনে হচ্ছে সুভদ্রা আমাকে বলেছিলেন বাংলাদেশে সুভদ্রাকে অনুরোধ করেছে ব্রত দিদি শাড়িটা পরুন। সুভদ্রা আমার প্রায় বাংলাদেশ থেকে ফোন করে যে জানো আজকে আমার কি অনুরোধ এসেছে, খুব এনজয় করেছে। হ্যাঁ, এই যে শ্রীজানকেটা বললেন যে নিজেকে নিজে ঈর্ষা করেন, সুভদ্রা তা ন, ওখান থেকে ফোন করে বলেছে আজকে আমার কি অনুরোধ এসেছে জানো, যে ব্রত দিদির শাড়িটাই। এটা একটা গৌরবের বিষয়, কিন্তু এই যে একজন মানুষের নামে এটা অনেক সময় হয়েছিল, মানে এটা আমি বলবো না মানুষের অজ্ঞতা, বরং মানুষের ভালোবাসা, যে তারা যার কণ্ঠে শুনেছেন। এই যে শ্রীকান্তদা, অনেক সময় আমি দেখি অখিল বন্ধু ঘোষের অনেক গান, যেহেতু শ্রীকান্তদারা যখন গাইতে এলেন, ইন্দ্রনীলদা শ্রীকান্তদা, তারা পূর্বজদের গান গাওয়া দিয়ে শুরু করলেন। তো তাদের প্রথম অ্যালবাম, তখন তো অ্যালবাম কথাটাও আসেনি, আমরা ক্যাসেট বলতাম আর জানতাম অ্যালবামে ছবি থাকে। তো এখন তো অ্যালবাম ফোনে চলে এসেছে, ছবির অ্যালবাম ফলে। তো তখন তাদের কণ্ঠের মাধ্যমে কিন্তু অনেক পুরনো গাইয়ের গান, যে গান প্রায় হারিয়ে গেছিল, আবার প্রাণ পেয়েছিল। আমি অনেক আসরে এখনো বলতে শুনি অখিল বন্ধু ঘোষের কোনো গান, যে শ্রীকান্তদা আপনার ওই গানটা গান। তখন শ্রীকান্তদাকে বলতে হয় যে এটা আমি গেয়েছিলাম বটে, কিন্তু গানটা অখিল বন্ধু ঘোষের। তো এটা একটা সার্থকতা আমার কাছে মনে হয়, এটা যে আমি একটা অন্য মানুষের কাজকে, যে মানুষটা হয়তো আমি তার সঙ্গে দেখাই হয়নি, আজকে তো অচিন্ত কুমার সেনগুপ্তর সঙ্গে তো দেখা হয়নি, আমি জানি না ব্রত দিদির দেখা হয়নি, কিন্তু ছন্ন ছাড়া কবিতাটা বললে আমি ব্রত দিদির গলায় শুনতে পাই, আমি অচিন্ত কুমারকে দেখতে পাই না। এটা কিন্তু অচিন্ত কুমারের ব্যর্থতা নয়, বরং আমি বলবো এটা ব্রত দিদির সার্থকতা এবং অচিন্ত কুমারেরও প্রাপ্য। তিনি যে রেখে গেছেন একটি সম্পদ আমাদের জন্য, সেটি তার পরবর্তী প্রজন্মের একজন মানুষ হাজার হাজার মানুষের কাছে তুলে ধরছে, যেটা বই পড়া দিয়ে সম্ভব নয়। আরেকটা জিনিস আমি মনে করি, একজন কবিতা লেখক বা কবিতা কর্মী হিসেবে, আমি নিজেকে কবি বলে উঠতে পারি না, সেটা হচ্ছে আবৃত্তি জিনিসটা কিন্তু নতুন নয়। আজ বাঙালির কাছে এটা সীমাবদ্ধ ঠিকই, কিন্তু আমাদের যে মহাকাব্যগুলো, রামায়ণ, মহাভারত, সেগুলো কিন্তু লিখিত হয়েছে অনেক পরে, অনেক অন্যান্য রূপে। গ্রামে গঞ্জে, শহরে, নগরে সেগুলো ছড়িয়েছে মুখ থেকে মুখে। লোকে সেগুলো আবৃত্তি করতেন, গীতি কবিতার মতো করে গাইতেন। যে গাওয়া রেওয়াজ এখনো দেখবেন আপনি উত্তরাঞ্চলের, ভারতবর্ষের উত্তরাঞ্চলের মুশায়রা গুলো যদি শোনেন, অনেকে নিজের শের ও শায়রি গেয়ে গেয়ে পড়েন সুর করে, তারা মনে করেন যে ওইভাবে মনে রাখতে সুবিধে হবে। তো এই আবৃত্তির চল কিন্তু বহুদিনের। আজকে যে একটা আমরা আপাত বিরোধ মনে করি যে কবিরা আবৃত্তিকারদের পছন্দ করেন না, আবৃত্তিকাররা বোধহয় কবিদের পছন্দ করেন না, ওরকম জিনিসটা আসলে নয়। ভারতবর্ষের এটা একটা বড় দিক যে এই দুটো শিল্পকে তারা অঙ্গাঙ্গী ভাবে বহুদিন আগে দেখেছিলেন। তার কারণ আমার মনে হয় একটা, যে ভারতবর্ষে আজও বহু মানুষের, সম্ভবত অধিকাংশ মানুষের অক্ষর জ্ঞান নেই। আজকে ছন্ন ছাড়া কবিতাটা যদি তাকে পড়তে দেওয়া হয়, আমার বাড়িতে যে মেয়েটি আমার মায়ের সেবা যত্ন করেন, আমাদের দুবেলা রান্না করে খাওয়ান, তিনি সুদূর সুন্দরবন থেকে আসেন, আমাদের সঙ্গে থাকেন, মাঝে মধ্যে ছুটিতে যান, তিনি সব পারেন, তিনি ভালো করে পড়তে পারেন না। এবার তার মতো মানুষ আমি খুব কম দেখেছি, কিন্তু কারণ তার মধ্যে যে সংবেদনশীল হৃদয় আছে, আমাদের শহুরে মানুষদের অনেকটা সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি তাকে শেষের কবিতা পড়তে দিই, তিনি দুঃখ পেয়েই থমকাবেন এবং বলবেন, দাদা এ তো আমি পারি না। কিন্তু আমি যদি তাকে ওর কণ্ঠে, সৌমিত্রবাবুর কণ্ঠে শেষের কবিতা শুনতে দিই,
তার কাছে একটা সাহিত্য গুণ পৌঁছবে। ফলে আবৃত্তি আমি শুধু মনে করি না এই প্রেক্ষাগৃহে আমরা যারা সুবেশ নারী পুরুষ বসে আছি, যাদের সামর্থ্য আছে, যাদের শিক্ষা আছে, যাদের ডিগ্রি আছে, তাদের জন্যই শুধু আবৃত্তি নয়। আজকে একজন খেটো ধুতি পরা, পায়ে ধুলো মাখা যে মানুষের জুতো কেনার সামর্থ্য নেই, সেই মানুষও যেমন মাঠের শেষ প্রান্তে এসে বসবেন, তার কাছে যখন রক্তকরবীর একটা উচ্চারণ পৌঁছবে, তিনি অন্যভাবে ভাবতে বাধ্য হবেন এবং তার কাছে একমাত্র আবৃত্তির মাধ্যমেই পৌঁছবে। তার কাছে বইয়ের মাধ্যমে এই প্রজন্মে পৌঁছবে না, হয়তো তার নাতি পড়তে পারে, ফার্স্ট জেনারেশন লার্নার আমরা যাকে বলি, তিনি পড়তে পারেননি। তিনি রবি ঠাকুরের নাম শুনেছেন, শনি ঠাকুরের থেকে কতখানি আলাদা রবি ঠাকুর সেটা হয়তো জানেন না বেশি। তার কাছে কিন্তু রবি ঠাকুরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই শিল্পীদের জব দরকার, পার্থ ঘোষ থেকে প্রকৃতি বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রয়োজন। তো আমি মনে করি যে কবিতার একটা সীমা আছে পৌঁছানোর, সেই সীমার বাইরে তাকে নিয়ে যাওয়ার কাজ কিন্তু আবৃত্তি করেওছে। এবং সেটা আমাদের দুর্ভাগ্য যে ভারতের অন্যান্য ভাষায় সেটা নেই। এবং বাংলার সৌভাগ্য যে আমার কবিতা, যেখানে অন্ধকার লেখাগুচ্ছের কথা ও বলছিল, অন্ধকার লেখাগুচ্ছ কজন মানুষ পড়েছিল? যারা বই কিনতে পারেন, অর্থাৎ যাদের মানি ব্যাগে টাকা আছে, এবং তারাই কিনবেন যাদের অক্ষর জ্ঞান আছে। আমি হাজার হাজার মানুষ চিনি যাদের অক্ষর জ্ঞান নেই। তারা যখন আমাকে একটা কবিতার কথা এসে বলেন, আমি বুঝি যে আমার কাছ থেকে কবিতাটা তার কাছে পৌঁছায়নি, ব্রতদিদির মতো কারো কাছ থেকে পৌঁছেছে। ফলে এই কাজটা কিন্তু বৃহত্তর কাজ। কবিতা লেখার, কবিতা পৌঁছানোর একটা পরিসর আছে, সীমানা আছে, পরীক্ষা আছে। তার বাইরে যদি কবিতাকে কেউ নিয়ে যেতে পারে, সেটা এরা পারে। এবার তুমি কিছু বল, আমি বাকি কফিটা খাই। না, আমি যেটা তোমার কাছে হয়তো ওরাও জানতে চাইবে যে তুমি যখন ছোট তখন থেকে যে আবৃত্তি তুমি শুনে বড় হচ্ছ, বা যে কবিদের কবিতা পাঠ শুনে তুমি বড় হচ্ছ, এবং একটু আগেই তোমার সঙ্গে আমার টেলিফোনে কথা হচ্ছিল যে একটা সময় কবিদের একটু গোড়ামি ছিল আবৃত্তিকারদের ঘিরে, এবং তার কিছু তো সদার্থক কারণও আছে। তো কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন অনেক উদার। কিন্তু তবু তোমার কি মনে হয় যে একটা কবি, একজন, ধরো তোমার কবিতা আমার ছেলেমেয়েরা পাঠ করে, তো আমি তো চাইবো যে তোমার কবিতা যখন পাঠ করছে, শ্রীজাতর কবিতা যখন পড়ছে, শ্রীজাতর শুধু শ্রীজাতর কবিতা না, মানে তাকে, যেটা আমি তোমায় বলছিলাম যে তার আগে যিনি কবিতা লিখছেন বা তার আগে তিনি কতটা জীবনানন্দ পড়েছেন, কতটা শক্তি চট্টোপাধ্যায় পড়েছেন, কতটা জয় গোস্বামী পড়েছেন, কতটা শ্রীজাত পড়ছেন, মানে এই যে ধারাবাহিকতাটা, এই জায়গাটাই আমি তোমাকে একটুখানি বক্তব্য রাখতে বলছি। বড় প্রসঙ্গগত যদি, কারণ আমার মনে হয় যে এক্ষেত্রে কিন্তু কবির এবং আবৃত্তিকারের পথ কোনোভাবেই আলাদা নয়।